আচ্ছা, মোটামুটি 33 জন হয়ে গেছে। কতজন স্টুডেন্ট তোমরা? 40 কতজন স্টুডেন্ট বলতে পারবা? 60 জনের মতো। হ্যাঁ 60। জি ম্যাম 60। সবাই 60? না জি না ম্যাম, সবাই তো নেই অ্যাকাউন্টিং নেই। না সবাই তো অ্যাকাউন্টিং নেয় নাই, সবাই অ্যাকাউন্টিং নিয়েছে। 48 জনের মতো। হ্যাঁ 48 জনের মতো। 48 এর মতো। তো ক্লাস কি শুরু করে দেবো নাকি? যে অলরেডি হ্যাঁ 33 জন এসছে, শুরু করে দেই না? ঠিক আছে জি ম্যাম। ওকে, দেখো তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে এই চ্যাপ্টারটা শুরু করে দিয়েছিলাম, ঠিক আছে? এটা রিপিট করছি না, বাট একটু মনে করাই দেই যে জিনিসগুলো কি ছিল, যে কতগুলো টেকনিক ছিল, যে টেকনিক দিয়ে আমরা করব কি, যে তিনটা, যে বেসিক যে তিনটা এলিমেন্ট আছে, কস্ট ভলিউম প্রফিট, এই তিনটার মধ্যে রিলেশনশিপটাকে আমরা জাজ করব। ঠিক আছে, এটা হচ্ছে সিএমরি, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন এন্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশনটা হচ্ছে যে সেলস থেকে আমি ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পাই সেটা বলা হয় কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা পাবো প্রফিট। এখানে পুরোটাই আছে, আমি এটা মোটামুটি ঠিক করেছি। হ্যাঁ, এই পুরোটা আমি আজকে তোমাদেরকে সব পাঠাই দিব, ওই যে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ পর্যন্ত আমি যতটুকু তৈরি করেছি ঠিক, মানে মোটামুটি ঠিক করেছি, ঠিক করে তোমাদেরকে পাঠাই দেবো আজকে, আজকে ইয়ে করে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে সিএম রেশিও। হ্যাঁ, সিএম রেশিও যে ইকুয়েশন ফরম্যাট, এটা মনে রাখবে, এটা হচ্ছে সিএম রেশিও অ্যানালাইসিস। এই যে এটা মনে রাখবে বেসিক, এটা আমি আবার ইয়ে করছি কেন, এই পরবর্তী মানে ইয়েগুলো টেকনিক গুলো এই ইনফরমেশন দিয়ে কাজ করবো। ইউনিট সেলিং প্রাইস, দ্যাট মিন্স প্রতিটা বাইকের সেলিং প্রাইস হচ্ছে 500 টাকা করে। আমি একটা অ্যাকাউন্টিং পিরিয়ড, দ্যাট মিন্স এখানে অঙ্কটা করা হয়েছে ফর দ্য মান্থ অফ জুন। ঠিক আছে, এটা হচ্ছে ওই মাসে আমরা কাজ করছি 500 ইউনিটের। ঠিক আছে, ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার 300 টাকা, প্রতিটা বাইকের কস্ট হচ্ছে, আর ফর দা পিরিয়ড হ্যাঁ জুন 80 টাকা। তো এই অবস্থা গেল। রেসিং বাইসাইকেল কোম্পানি, তার ইনকাম স্টেটমেন্ট এভাবে এভাবে এগুলো সব পড়ানো হয়ে গেছে, এগুলো রিপিট করছি না, বাট ওটা হ্যাঁ এগুলো সব পড়ানো হয়ে গেছে। ব্রেক ইভেন পয়েন্টের কথা বলে দিই, এমন একটা পয়েন্ট যেখানে, এটা আজকে পড়াবো যেহেতু, যেমন একটা পয়েন্ট যেখানে কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না। দ্যাট মিনস আমি যত ইউনিট বিক্রি করব তত ইউনিট দিয়ে যে সেলস রেভিনিউটা আমি আর্ন করবো তা দিয়ে আমি টোটাল ফিক্সড কস্ট রিকভার করতে পারবো। টোটাল ফিক্সড কস্ট মানে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল কস্ট রিকভার করতে পারবো। টোটাল কস্ট মানে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। ঠিক আছে, দ্যাট মিনস কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না, সেই পয়েন্ট, সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, এটা তো জানোই, এক ইউনিট যদি আমি বেশি বিক্রি করি প্রফিট হবে, এক ইউনিট যদি কম ইয়ে করি লস হবে, বাট কত ইয়ে হবে, 200 টাকা দিয়ে ইয়ে হবে। এটা হচ্ছে পার ইউনিট কনসেপ্ট আমি ডিসকাস করে দিয়েছি। তারপর সেম রেশিও রিলেশনশিপ বিটুইন, এত আমি এটা টোটাল ফিগার দিয়েও করতে পারি এবং এটা ইউনিট ফিগার দিয়েও করতে পারি। ঠিক আছে, এটা কিভাবে করি সেটা একটু দেখানো হয়েছে। তারপরে অ্যানাদার ওয়ে, এগুলো সব বলা হয়েছে। আচ্ছা, ইউজ অফ, আচ্ছা এখন চলে আসি আমি ব্রেক ইভেন পয়েন্ট, আজকে আমরা এইটা শুরু করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট, এখানে আমি কি লিখেছি সেটা আমি পড়াই। Break even point is that point of sales where total sales revenue equals to its total cost. যেটা একটু আগে বললাম, that means variable cost plus fixed cost. That is, it is that point where total contribution margin is equals to total fixed cost. That means আমি S minus B, that means S থেকে variable cost বাদ দিয়ে যে কন্ট্রিবিউশনটা আমি পাই, কন্ট্রিবিউশন থেকে যদি আমি ফিক্সড কস্ট বাদ দিয়ে দেই, কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না, that is equals to F. ঠিক আছে, আমি এগুলো লিখে দিচ্ছি কেন, অঙ্ক করার সময় তোমরা হয়তো এগুলো ব্যবহার করে প্রবলেম সলভ করতে পারবা। আচ্ছা, এটা আমি ওই যে সি দা ইনকাম স্টেটমেন্ট অফ আরবিসি যেটা দেখালাম, here RBC is operating at break even point, that is 400 bicycles break even point. বাট এখন আমরা কি করব, আমরা তো ম্যাথমেটিক্যালি বের করতে হবে, ঠিক আছে, ওটা স্টেটমেন্টস এর মধ্যে। CVP analysis is sometimes referred as simply break even analysis. CVP analysis নরমালি অনেক সময় ব্রেক ইভেন অ্যানালাইসিস হিসেবেও নরমালি অনেক জায়গায় এই টার্মটা ইউজ করে থাকে। জাস্ট আমি তোমাকে বললাম যে হয়তো কেউ যদি কোনো বই তোমরা ঘাটো, যদিও এইটা মানে এই
ইয়ের জন্য, দ্যাট মিনস এই কোর্সের জন্য এত তো হয়তো তোমার ঘাটবে না, দরকারও নাই। বাট যদি কখনো কোনো সময় তোমরা দেখো সিভিপি অ্যানালাইসিস নিয়ার ফিউচারে, দেখবা যে এটাকে আমরা সিভিপি অ্যানালাইসিসকে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস হিসেবেও আমরা ইয়ে করতে, মানে এই টার্মটা ইউজ করে থাকি। কম্পিউটেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সেলস এন্ড টাকা সেলস, আমরা এই জিনিসটাকে দুটো ওয়েতে বের করতে পারি, একটা হচ্ছে ইকুয়েশন মেথড, একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মেথড। ঠিক আছে, ইকুয়েশন মেথড এই যে প্রথমে আমি যেটা দেখিয়েছিলাম মনে আছে কিনা জানি না, সেলস ইকুয়ালস টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এটা একটা ইকুয়েশনের কথা বলেছিলাম। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমি নিচ্ছি। এই ইকুয়েশন থেকে আমি কি করছি, at the break even point there will be no profit no loss, that is profit equals to zero. খুবই সোজা, হ্যাঁ খুবই সোজা, profit equals to zero. So the equation now turns into s equals to v plus f, তাই না? Because p equals to zero যেহেতু, সুতরাং এখানে imputed by finding a point where sales just equals the total of the variable cost plus fixed cost. ঠিক আছে, এই যে ফর্মুলা গুলো তোমরা মনে রাখবে, আমি অঙ্ক দিয়ে একটু করে দেখাচ্ছি। Here is the original information of Racing Bicycle Company কি ছিল, এই যে ইউনিট সেলিং প্রাইস ছিল 500, ইউনিট ভেরিয়েবল কস্ট ছিল 300, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ছিল এত। আমি যে পার্সেন্টেজটা বের করে দিয়েছি, হ্যাঁ অ্যাজ এ পার্সেন্টেজ অফ, যদি আমি সেল যদি পার্সেন্টেজ ধরি, ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার 60% এবং কন্ট্রিবিউশন হচ্ছে আমার 40%। যে সিএম রেশিও মনে আছে, সিএম রেশিও আমরা অঙ্কের মাধ্যমে বের করেছিলাম 40%, এটা আমরা যদি ইয়ের অন্যভাবেও বের করি এটা 40%ই হবে আমার। ওকে, এই ইনফরমেশন দিয়ে আমি কি করছি দেখো, based on the original data of RBC calculate the break even point of RBC. RBC হচ্ছে যে রেসিং বাইসাইকেল কোম্পানি, আমি সংক্ষেপে লিখলাম। We can calculate the break even point by using the following equation. সেটা কি হচ্ছে, let q is the number, যেহেতু একটা ইকুয়েশন তাই না, আমাকে তো একটা কি করতে হবে, unknown একটা ইয়ে ধরতে হবে, হ্যাঁ let q is the number of units to be sold and break even। ঠিক আছে, এটা তো আমরা জানি, ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 500 টাকা, ইউনিট সেলিং প্রাইস 500 টাকা, ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার কত করে 300 টাকা করে, ফিক্সড কস্ট হচ্ছে আমার 80,000 টাকা, p equals to 0। আচ্ছা, let q is the number of units to be sold and break even, so the equation will be কত, 500q টাকা 30q এত, আর p equals to 0 and break even এই যে একেবারে খুঁটায় খুঁটায় সব লিখে দিয়েছি যেন মনে করো, কারণ অনেক স্টুডেন্ট আছে না, হয়তো তোমরা ক্লাসও করছো না অনেকে, এই জন্য লিখে দিয়েছি, পরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। বাই সলভিং দ্য ইকুয়েশন, এই যে যা সলভ করে দিলাম, নাম্বার হচ্ছে 422। ঠিক আছে, তো সুতরাং অঙ্কে তো আমাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, যে আমাদের ইকুয়েশন ফরম্যাট বা কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট যেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো না কেন, সেভাবে তোমাদের করতে হবে। After the break-even point in units sold has been computed, the break-even point in sales taka can be computed by multiplying the break-even level by units by the sales price per unit. আমি যদি টাকায় বের করতে চাই, 400 বাইস ইনটু 500 টাকা, তাই না, এটা হচ্ছে ইউনিটে হচ্ছে আমার এত টাকা, আমি এইভাবে করতে পারি। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে, যদি মনে করো যদি ইউনিট সেল কোনো অঙ্কে যদি ইউনিট সেলিং প্রাইস এবং ইউনিট ভেরিয়েবল কস্ট যদি আমাদের জানা না থাকে, so the equation can be modified to calculate the break-even point in sales taka, যেমন in sales মানে modified to calculate the break-even point in sales using the percentage relationship between variable expense and sales। তখন আর ইউনিটে তো বের করতে পারবো না। ঠিক আছে, যদি ইউনিট ভেরিয়েবল দেখো, একটু আমি আবার আস্তে আস্তে বলি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট এন্ড সেলিং প্রাইস পার ইউনিট যদি জানা না থাকে, তখন আর তো ইউনিটে তার বের করতে পারছি না, ইউনিটে আমি পরে বের করতে পারবো। may be known, then the equation can be modified to calculate the break-even point in sales taka। ঠিক আছে, সেলস টাকার জন্য আমি ইকুয়েশনটাকে একটু মডিফাই করব, সেটা কিভাবে মডিফাই করব সেটা আমি বলছি। ইউজিং পার্সেন্টেজ রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল এক্সপেন্সেস এন্ড সেলস, আমি পার্সেন্টেজটা বের করব, ভেরিয়েবল এক্সপেন্সেস প্লাস ফিক্সড, একই ইকুয়েশনটা নিয়ে আসতেছি। এই যে তোমরা দেখো, যে মনে আছে যে কিনা জানি না, যে ওই যে মনে আছে সেলস যদি 100% হয়, ভেরিয়েবল কস্ট কত হচ্ছে 60% হয়, মনে আছে? হ্যাঁ, যে এই যে ওই যে আমি একটা ইয়ে দিয়ে দেখিয়েছিলাম যে সেলস 100%, ভেরিয়েবল কস্ট হচ্ছে 60%, আর ইয়ে হচ্ছে আমার কত 40%। হ্যাঁ, বুঝতে পারছো? আমি একটু মনে হয় তাড়াতাড়ি বলে ফেলছি, বুঝতে পারছো? আমি একটু আচ্ছা ঠিক আছে, ওকে। যদি না বুঝতে পারো আমাকে থামায় দিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, যেহেতু এখন সামনাসামনি দেখতে পাচ্ছি না,
বাট কোনো লজ্জা পাবে না, হ্যাঁ, যে জাস্ট আমাকে থামায় দিবে, থামায় দিবে যে ম্যাডাম বুঝতে পারছি না। আমি আবার বলছি, লজ্জা পাবে না, আমাকে থামায় দিবে। let x is the amount of sales at break even point। এখানে কিন্তু ইউনিট হচ্ছে না, এখানে অ্যামাউন্ট হচ্ছে। আবার খেয়াল করে দেখো, এখানে ইউনিট হচ্ছে না, এখানে অ্যামাউন্ট হচ্ছে। let x is the amount of sales at break even point। তাহলে x যদি অ্যামাউন্ট হয় তাহলে হচ্ছে যে 60% অফ x, ভেরিয়েবল কস্ট হবে 60% অফ x। ঠিক আছে, তাহলে আমি তাহলে ফিক্সড কস্ট হচ্ছে তখন আমি এইভাবে আমি ইয়ে করছি, এই যে আমি লিখে দিয়েছি where 0.6 হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সেস as a percentage of sales। আমি যদি 60% লিখতে পারতাম পার্সেন্টেজ সেলস, আর এতটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। ওকে, এভাবে আমি দিলাম এত। আমি যদি এখন যদি আমি এটা ইয়ে করতে চাই, অঙ্কে হয়তো তোমাকে ইয়ে করবে না, যদি আবার পরে সেলিং প্রাইস যদি আমি সেলিং প্রাইস দিয়ে ভাগ করি আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। হয়তো সেলিং প্রাইস হয়তো দেওয়া যদি থাকে, হয়তো বিকজ দেওয়া নাই, বা পার্সেন্টেজ হয়তো দেওয়া আছে, এভাবে তো বের করতে পারবো। সেভাবে রিকোয়ারমেন্ট থাকবে, অত ভাগ করার কিছুই নাই। এখন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মেথড, তোমরা সবই দেখবে, তোমাদের যা যা আমি করাচ্ছি খুব সোজা। কন্ট্রিবিউশন মার্জিন মেথড শুধু তোমাদের ঠান্ডা মাথায় ফর্মুলাগুলো 3 কি নোটস, মানে 3টা দিয়ে আছে, এই ফর্মুলাগুলো তুমি একটু মনে রাখবা। ফর্মুলা কিভাবে ডিরাইভ করছে সেইটা আমি একটু এক্সপ্লেইন করতে পারি জাস্ট খুব তাড়াতাড়ি করে। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস ইন সোল্ড। আচ্ছা, তোমরা একটুখানি মনে করে দেখো যে আমরা কি করছি। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কি এমন একটা পয়েন্ট যেখানে কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না, হ্যাঁ। দ্যাট মিন্স আমি কি করছি, ফিক্সড এক্সপেন্সেস যদি আমি রিকভার করতে পারি তাইলে কিন্তু আমার ব্রেক ইভেন পয়েন্ট আমি রিচ করতে পারি, তাই না। s minus b equals to fixed cost, সরি x minus b equals to contribution। এই কন্ট্রিবিউশন দিয়ে আমি কি করব একটু খেয়াল করে দেখো, s minus b equals to fixed cost। এই ফিক্সড কস্ট দিয়ে আমি, সরি বারবার ভুল করছি কেন, s minus b equals to contribution। এই কন্ট্রিবিউশন দিয়ে আমাকে ফিক্সড কস্ট রিকভার করতে হবে, মানে ফিক্সড কস্ট রিকভার করার পরে কিন্তু কোনো প্রফিট হবে না, তাহলে কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে। দ্যাট মিন্স ওই ফিক্সড কস্টটাকে আমি রিকভার করব কি দিয়ে, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিয়ে। ঠিক আছে, এই জন্য এইভাবে ফর্মুলাটা এইভাবে আসছে, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন। ঠিক আছে, তার মানে ফিক্সড কস্ট যদি ৮০,০০০ টাকা হয়, এই ৮০,০০০ টাকা আমি রিকভার করব কি দিয়ে, ওই প্রতিটা ইউনিট কন্ট্রিবিউশন আমি ইয়ে করছি, প্রতিটা ইউনিট কন্ট্রিবিউশন আমি আর্ন করছি কত টাকা দিয়ে, ২০০ টাকা দিয়ে। সুতরাং ২০০ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব ওই ইউনিটটা। ঠিক আছে, এভাবে ফর্মুলাটা ডিরাইভ করছে। তোমাদের এত কথা মনে না করলে জাস্ট মুখস্থ করে ফেলবা, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও, মুখস্থ। ঠিক আছে, আচ্ছা, কোনো কোনো অঙ্কে যদি ইউনিটের ইনফরমেশন দেওয়া না থাকে বা যেভাবে হোক না কেন, তোমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো। ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস টাকা, এটা ইউনিটসে বের করব, এটা টাকায় বের করছি, ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম রেশিও। এটা দেখো ইউনিটস, এটা টাকায়, ফিক্সড কস্ট এক্সপেন্সে ডিভাইডেড বাই সিএম রেশিও। ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস টাকা, যদি এটা যদি না করতে না বলা হয়, জাস্ট আমরা যদি এভাবে করতে, এই যে ইউনিটটা পাবো, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট সেলিং প্রাইস, আমি জাস্ট করে দেখাচ্ছি। এই যে সেই বাইসাইকেল মানে ওই কোম্পানিটা, the contribution margin method can be illustrated using data from RBC, break even point in units sold, fixed, তার ফিক্স কস্ট ছিল এত, ২০০ টাকা পার বাইক, এত টু ব্রেক ইভেন, এত বাইকস টু ব্রেক ইভেন। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সেলস, ফিক্সড ডিভাইডেড বাই সিএম রেশিও 40%, 2 লাখ। ঠিক আছে, ব্রেক ইভেন সেলস ইন টোটাল সেলস, আরেকভাবে যে এত বাইকস ইনটু টাকা 500, 2 লাখ, সেম রিজাল্টই আসছে। বিভিন্ন ভাবে দেওয়া আছে, আমরা ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখবো যে আমরা যে কোনটা ব্যবহার করব। ঠিক আছে, তার মানে আমরা দুটো টেকনিক অ্যাপ্লাই করলাম। এমন কিভাবে, একটা ইকুয়েশন মেথড, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মেথড। সেই মার্জিন মেথড দিয়ে আমি কি বের করলাম, এমন একটা পয়েন্ট অফ সেল যেখানে প্রফিট হবে না, কোনো লস হবে না। এখন আমরা ওই ফর্মুলাগুলোই ইউজ করব আরেকটা জিনিস বের করার জন্য। এখানে হচ্ছে যে প্রফিট ইকুয়ালস টু 0। যদি কোনো কোম্পানি ১ লাখ টাকা প্রফিট আর্ন করতে চায় বা ৫০,০০০ টাকা বা ৮০,০০০ টাকা প্রফিট আর্ন করতে চায়, তখন সে কত বাইকস তাকে মানে বিক্রি করতে হবে বা কত ইউনিট তাকে বিক্রি করতে হবে, তাই না।
এখন মনে করো এই ফর্মুলাটাকে আমি মডিফাই করছি, টার্গেট প্রফিট অ্যানালাইসিস। টার্গেট প্রফিট মানে কি, আমি একটা নির্দিষ্ট প্রফিট আর্ন করতে চাচ্ছি, সেটা আমি কিভাবে বের করছি। দেখো, determine the level of sales needed to be sold to earn a desired target unit আমাকে সোল্ভ করতে হবে। The equation and contribution methods used to determine the sales volume needed to be achieved with target profit. How many bikes must be sold to earn a profit of 1 lakh? মনে করো 1 লাখ টাকা সে প্রফিট আর্ন করতে যাচ্ছে। অরিজিনাল ইনফরমেশনে দেখো, একটু খেয়াল করে দেখো, সে যখন 500 ইউনিট 500 বাইকস ইউজ করে, 500 বাইক সে সেল করে, সে তখন 20,000 টাকা প্রফিট আর্ন করে, তাই না? যে মনে আছে যে ইনকাম স্টেটমেন্ট যখন আমি তৈরি করেছিলাম, তখন তুমি দেখো করে 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 20,000 টাকা প্রফিট আর্ন করে। বাট এখন কোম্পানি কত প্রফিট আর্ন করতে চাচ্ছে? 1 লাখ টাকা প্রফিট আর্ন করতে চাচ্ছে। তুমি বুঝছো কথাটা? যখন সে 500 বাইক সে বিক্রি করে 20,000 প্রফিট আর্ন করে, বাট সে এখন কি করছে? 1 লাখ টাকা প্রফিট আর্ন করছে, প্রফিট আর্ন করতে চাচ্ছে। এখন সে 1 লাখ টাকা প্রফিট আর্ন করতে গেলে কত বাইকস তাকে বিক্রি করতে হবে? মাস্ট বি সোল্ড, হ্যাঁ, বাই ইউজিং দ্য ইয়ে মেথড। দ্যাটস সিম্পল। এই প্রফিটের জায়গায় কি বসাবো? 1 লাখ বসিয়ে দেবো। লেট কিউ ইজ দ্য নাম্বার অফ ইউনিটস। এখানে কিউ যদি মনে করো যে একই অঙ্কের মধ্যে যদি এই রিকোয়ারমেন্টও থাকে, তোমরা কিউর পরিবর্তে তোমরা পি বসায় দিও, অন্য একটা কনফিউশন অ্যারাইজ করা, মানে ইয়ে করার জন্য, অ্যাভয়েড করার জন্য অন্য একটা লেটার বসায় দিতে পারো। লেট কিউ ইজ দ্য নাম্বার অফ ইউনিটস টু বি সোল্ড টু আর্ন অফ টাকা, to earn profit of টাকা 1 lakh. That means P equals to 1 lakh. That's equation আমরা কি বসায় দিলাম? Same information. ওই কোম্পানি তো সেম ইউনিট সেলিং প্রাইস, ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয় নাই, এই ভেরিয়েবল কস্ট এত, ফিক্সড কস্ট তো চেঞ্জ হয় নাই, জাস্ট পিস জায়গায় আমি 1 লাখ বসিয়ে দিলাম। বাই সলভিং দ্য ইকুয়েশন আমি 900টা বাইকস বিক্রি করলেই আমি 1 লাখ টাকা প্রফিট আর্ন করব ইন সেলস টাকা। তাহলে আমি যদি 4,50,000 টাকা বিক্রি করতে হবে, ঠিক আছে? Contribution margin, so same thing by using the contribution margin method. এখানে জাস্ট ফিক্সড এক্সপেন্সেস ছিল, ওই ফর্মুলাটা কি ছিল যে ব্রেক ইভেন পয়েন্টে শুধু এইটুকু ছিল, বাট আমি এটার সাথে, কারণ আমাকে তো অতিরিক্ত ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমার এমন একটা জিনিস, ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না। দ্যাট মিন্স 400 ইউনিট করলে আমার প্রফিট হচ্ছে না, কোনো লস হচ্ছে না, বাট আমি তার সাথে কি করছি? আরো 1 লাখ টাকা প্রফিট আর্ন করতে চাচ্ছি। তার মানে আমাকে এটুকু এই 1 লাখ টাকাটাও রিকভার, মানে আর্ন করতে হবে। জাস্ট ফিক্সড কস্টের সাথে আমি কি করছিলাম? এই 1 লাখ টাকা যোগ করে দিচ্ছি। ঠিক বুঝেছো ফর্মুলাটা? সুতরাং টার্গেটেড সেলস টু অ্যাটেইন দ্য টার্গেট প্রফিট, সিম্পলি 1 লাখ টাকা যোগ করে দিলাম, তাহলে হবে আমার 900 বাইকস। তার মানে আমি দুটো যে কোনো জিনিসই আমি অ্যাপ্লাই করতে পারবো। এইটাই তুমি টার্গেটেড সেলস টু অ্যাটেইন এ টার্গেট প্রফিট। হ্যাঁ, আমি যদি এটা সরাসরি যদি অ্যামাউন্টে যদি বের করতে চাই, জাস্ট ওখানে ইউনিটের পরিবর্তে সিএম রেশিও বসালে 1 লাখ টাকা পেয়ে যাবো। দেখো, এই পর্যন্ত পজ দিলাম, বুঝেছো কিনা? ঠিক আছে? ব্রেক ইভেন পয়েন্ট দুটো, একটা ইকুয়েশন মেথড, একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মেথড। ফর্মুলা মুখস্থ, ঠিক আছে? তারপরে আমি সেখান থেকে টার্গেট প্রফিট বের করলাম। যদি কোশ্চেনে বলা থাকে যে না, সে আরো এই প্রফিট করতে চাচ্ছে, সিম্পলি পির জায়গায় আমি এটা বসিয়ে দিব। আর যদি কন্ট্রিবিউশন মার্জিন মেথডটা অ্যাপ্লাই করো, ফিক্সড কস্টের পাশে টার্গেট প্রফিটটা অ্যাড করে দিবা। কি যাবো পরবর্তীটাতে? হ্যাঁ বা না বললে হবে কেমন করে? আরে খোদা, কি যাবো? জি ম্যাম। স্যার শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তাহলে বলতে হবে না? জি ম্যাম। এটা বলতে এত অসুবিধা কি? ঘুমাচ্ছ নাকি সবাই? কি ঘুমাচ্ছ? না ম্যাম, নাকি ওই যে না ম্যাম, ঘুমাই না কেউ। এখন কথা বেরোচ্ছে কেন? কারণ আমাকে তো বুঝতে হবে, বুঝছো? অনেকে হয় কি, আমার কিছু প্রবলেম আছে, অনেকে হচ্ছে পড়ায় যাচ্ছে কিন্তু আমার একটু সমস্যা আছে, যে আমি যদি রেসপন্স না পাই, হ্যাঁ, আমার কিন্তু একটু অসুবিধা হয়। এই জন্য তোমাদের একটু বলতে হবে যে না বুঝো বা না বুঝো, বলতে হবে যে না ম্যাডাম বুঝেছি। বুঝছো কথাটা? নাম্বার 4, হ্যাঁ, দ্য মার্জিন অফ সেফটি, MS।
and margin of safety ratio যে নাম্বার 4 যে শুরুতে আমি নাম্বার 4 এটা লিখেছি মার্জিন অফ সেফটি দ্যাট মিন্স আমি সেফটি পজিশনে থাকবো মার্জিন অফ সেফটি কতটুকু আমি সেফটি পজিশনে আছি এবং সেটা আমি পার্সেন্টেজ ফর্মে দেখাবো The margin of safety is the excess of budgeted or actual sales. Budgeted or actual sales, that is present sales. I formula take present sales লিখে দিয়েছি বোঝার জন্য The margin of safety is the excess of budgeted or actual sales over the break-even sales. That means আমি present sales থেকে break-even sales থেকে যত বেশি বিক্রি করতে পারবো at present সেই ডিফারেন্স টুকুই হচ্ছে আমার margin of safety. Margin of safety. Break-even sales আমার হচ্ছে কোনো প্রফিট হচ্ছে না কোনো লস হচ্ছে না দ্যাট মিন্স ওইটা এক্সিড করে যত বেশি বিক্রি করতে পারবো আমার তত বেশি প্রফিট হবে সুতরাং ওইটা আমার সেফটি পজিশনে আমি থাকবো ঠিক আছে এই জন্য এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি সুতরাং আমার সিম্পলি আমি ফর্মুলাটাকে মামা কোথায় চলে যাচ্ছে সিম্পলি আমি এটাকে কি করছি মার্জিন অফ সেফটি ইকুয়ালস টু প্রেজেন্ট সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস এটা যে নরমালি বইটাতে বাজেটেড আর অ্যাকচুয়াল সেলস কথাটা লেখা থাকে অ্যাকচুয়াল সেলস মানে হচ্ছে এট প্রেজেন্ট আমি যেটা করছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা প্রেজেন্ট সেলস করে দিলাম প্রেজেন্ট সেলস অঙ্কের মধ্যে তো প্রেজেন্ট সেলস ইনফরমেশনই থাকবে দ্যাট মিন্স এট প্রেজেন্ট আমি কতটুকু সেল করছি এই জন্য তোমাদের জন্য এটা প্রেজেন্ট সেলস কথাটা লিখে দিলাম প্রেজেন্ট সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস ঠিক আছে সিম্পলি প্রেজেন্ট সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস যা আমি বিক্রি করছি তার থেকে ব্রেক ইভেন সেলস বাদ দিলেই হবে লুক এট দ্য আরবিসি এন্ড ডিটারমিন দ্য মার্জিন অফ সেফটি if we assume that RBC has actual sales of 250 250 মনে আছে কিনা জানি না তোমার মনে আছে যে ওই যে 500 ইউনিট বিক্রি করছি বর্তমানে এবং at the rate of টাকা 500 selling price তার মানে 500 into 500 হচ্ছে 250 একদম অরিজিনাল ইনফরমেশন given that we have already determined the break even point sales 2 লাখ তাই না অলরেডি আমি কিন্তু 2 লাখে ব্রেক ইভেন পয়েন্ট বের করেছি যে মনে আছে যে 400 ইউনিট break even point into টাকা 500 তার মানে 2 লাখ টাকা হচ্ছে the margin of safety is টাকা 50,000 এটা থেকে বাদ দিয়ে বাদ দিলাম 50,000 so margin of safety formula হচ্ছে ms into ps present sales minus break even sales তোমরা যে অঙ্কের সময় এই ফর্মুলাগুলো এইভাবেও লিখতে পারো margin of safety into present sales minus break even sales আচ্ছা আমি একটা এর মাঝখানে একটু বলে নিই অনেকে যেটা করে কি অঙ্ক হয়তো করছে পরীক্ষার খাতার মধ্যে ফর্মুলা গুলো লেখে না সরাসরি করে কি ফিগার গুলো বসিয়ে রেজাল্ট গুলো বের করে দিচ্ছে কিন্তু এটা অবশ্যই হয়তো রেজাল্ট গুলো হচ্ছে কিন্তু তোমাকে অবশ্যই ফর্মুলা গুলো লিখতে হবে তাই কিন্তু 1 2 3 4 করে কিন্তু মাস কিন্তু কাটা যাবে আমি আবার বলছি অঙ্ক সোজা কিন্তু মাস কেন কাটা যাবে তাই না সুতরাং তোমাদেরকে কিন্তু ফর্মুলা গুলো লিখে তারপরে অঙ্কগুলো করতে হবে আচ্ছা এটা মনে হয় এটা দেখেও দিয়েছে এই যেমন ব্রেক ইভেন সেলস আর অ্যাকচুয়াল সেলস আর যে প্রেজেন্ট সেলস এই যে অরিজিনালে 200 ইয়ে করছি আর প্রেজেন্ট সেলস হচ্ছে এত সুতরাং মার্জিন অফ সেফটি হচ্ছে 500 ইউনিট এটা কিন্তু প্রফিটের ডিফারেন্সটা না এটা হচ্ছে আবার সেলস এর ডিফারেন্সটা সেলস এর ডিফারেন্স আমি 50,000 টাকা অতিরিক্ত বিক্রি করছি আমি যদি রেশিও দিয়ে বের করি সরি আমি যদি রেশিও দিয়ে বের করি এই যে দেখো মার্জিন অফ সেফটি রেশিও ms ডিভাইড বাই জাস্ট এইভাবে সংক্ষেপে লিখছি the margin of safety can be expressed in percentage form percentage of margin of safety to sales margin of safety divided by present sales that is present margin of safety ছিল 50,000 present sales 2.5 lakh and multiplied by 120%. That means the margin of safety of RBC can be expressed as 20% of sales. ঠিক আছে মানে কোন কোম্পানির ম্যানেজমেন্ট বা ইয়ে যদি বলতে চাই যে আমি কিভাবে এক্সপ্রেস করব তা আমি বলতে পারি যে না এট প্রেজেন্টে আমার মার্জিন অফ সেফটি হচ্ছে 20% ম্যানেজমেন্ট যদি বলে যে আমার মার্জিন অফ সেফটি হচ্ছে 20% ম্যানেজমেন্ট এইভাবে অ্যানালাইসিস করতে পারে যে না 20% এর অনেক কম আমাকে আরো সেলস বাড়াতে হবে 20% দ্যাট মিন্স এইভাবে এক্সপ্রেস করা সে আমি যদি 50,000 এই ভ্যালু থেকে এইভাবে বলার থেকে আমি যদি 20% অফ সেলস যে না আমার এখন মার্জিন অফ সেফটি 20% এইটা আমাকে মোর
মানে ভালো ইনফরমেশন দেবে টু দ্য ম্যানেজমেন্ট, ঠিক আছে? যে আমার আমার মার্জিন অফ সেফটি 50,000, এটা বলার থেকে 20%টা আমাকে ভ্যালু দিবে না, আমি তাহলে আরো বেশি পার্সেন্টেজটা মানে আমাকে সেলসটা বাড়াতে হবে। হ্যাঁ, কারণ আমি নন কস্ট ফ্যাক্টরটা এখানে বেশি ডিসকাস করব না, কারণ এই চ্যাপ্টারে এখানে বেশি ডিসকাস করার দরকার নেই, তোমার সাথে অঙ্কটা কমপ্লিট করবে। The margin of safety can be expressed in terms of number of units sold. এটা জাস্ট সিম্পলি এটা যদি আমি ওটাকে কত জাস্ট 100 বাইকস, অতিরিক্ত কত বাইকস আমি বিক্রি করছি, এটা দিয়ে করা যায়। ঠিক আছে, মার্জিন অফ সেফটি এটা খুবই সোজা, ফর্মুলা মুখস্থ করে মার্জিন অফ সেফটি বের করতে বলে এভাবে জাস্ট ফর্মুলা বের করে ফেলবা। আর আরেকটা জিনিস বের করছে, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ নাম্বার। ও এখানে 5 লেখা হয় নাই, এখানে তোমরা যদি যখন বের করবা এটা 5 লিখে ফেলে, এটা 5 হবে, নাম্বার 5 লাস্ট ওয়ান। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, তোমরা লিভারেজ টার্মটা তো জানোই। লিভারেজ যেটা হয়, আমি একটা এক্সাম্পল এখানে আমি জাস্ট একটা লিখে দিয়েছি, টু দ্য সায়েন্টিস্ট লিভারেজ মিন্স, আমি না এটা বই থেকেই নেওয়া হয়েছে, to the scientist leverage means how one is able to move a large object with a small force, তাই না? যে মনে করো যে যে আমরা কি করি, যে গাড়ির কথাই, গাড়ির চাকার কথাই চিন্তা করো, যে হুইল বা যে কোনো একটা কিছুর মধ্যে যে স্মল ছোট চাকা, বা আমরা যদি দেখি ছোট চাকার সাথে বড় চাকা, যে এইভাবে যদি আমরা কি ইয়ের মাধ্যমে যদি আমরা বসাই, তাই না? যদি চিন্তা করো একটা ছোট চাকা ঘুরলে বড় চাকা ঘুরবে, তাই না? একটা ইয়ে যদি ঘুরে, একটা ছোট চাকা তার স্মল ফোর্স, ছোট চাকা দিয়ে আমরা বড় একটা চাকা ঘুরাচ্ছি, তাই না? একটা স্মল ফোর্সটা দিয়ে একটা বড় বড় ফোর্সটাকে ঘুরাচ্ছি, এটাকে বলা হয় লিভারেজ। হ্যাঁ, to the scientist leverage means how one is able to move a large object with a small force, এটা mean. But আমাদের to the manager leverage means how one is able to achieve a large increase in profit with a small increase in sales. আমাদের এখানে কি করছে, আমরা একটা অল্প একটা মানে মানে অল্প পার্সেন্টেজ সেলস বাড়াচ্ছি, যার এই বাড়ানোর ফলে কত পার্সেন্টেজ আমার প্রফিট বাড়ছে, লার্জ অ্যামাউন্ট প্রফিট বাড়ছে, এটাকে বলা হয় আমাদের লিভারেজ। হ্যাঁ, এখানে দুই ধরনের লিভারেজ আছে, দেয়ার আর two kinds of leverage in accounting: operating leverage and financial leverage. এই ফিনান্সিয়াল লিভারেজটা তোমাদের সিলেবাসে নাই, আছে, এটা সম্পূর্ণ ভুলে যাও, লেখার জন্য লিখে দিয়েছে। There are two kinds of leverage in accounting: operating leverage and financial leverage. ঠিক আছে, এটা the leverage that a manager uses to do this মানে কি, এই যে আমাদের এই চ্যাপ্টারে যেটা হচ্ছে is known as operating leverage. আমাদের যেটা আমরা যেটা খুঁজছি এই যে প্রফিট ইনক্রিজ যেটা করবে। Operating leverage means how one is able to achieve a large increase in profit with only small increase in sales. There is operating leverage বলতে আমি কি বুঝি, যে একটা স্মল সেলস বাড়ার সাথে সাথে কত আমার প্রফিট বাড়বে, এটাকে বলা হয় অপারেটিং লিভারেজ। ঠিক আছে, নেমে যাই আমি। আচ্ছা, এখন আমি চলে আসছি এরপরে the degree of operating leverage. এখানে ডিগ্রির কথা বলা হচ্ছে, কত ডিগ্রিতে সে এটা আমার হচ্ছে। হ্যাঁ, degree of operating leverage is a measure of how sensitive net operating income is to percentage changes in sales. হ্যাঁ, তো প্রফিটের কথা যেহেতু বলছে, পার্সেন্টেজ চেঞ্জের কথা যেহেতু বলছে, না সরি প্রফিটের কথা যেহেতু বলছে, প্রফিটকে আমরা, তোমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ দেখবা যে প্রফিটে কিন্তু আমরা প্রফিট কথাটাকে আমরা অনেক টার্মে ইউজ করি, নেট অপারেটিং ইনকাম, তাই না, এবং নেট প্রফিট, এই টার্মে আমরা ইউজ করে থাকি, বাট অল মানে বিয়ার্স দ্য সেম মিনিং। ঠিক আছে, অপারেটিং ইনকাম, এখানে বলছে যে নেট অপারেটিং ইনকাম টু পার্সেন্টেজ চেঞ্জেস ইন সেলস, দ্যাট মিনস that is this ratio shows the percentage change in net operating income due to percentage in sales. এখানে আমরা কি করব, যে ইয়ে করছি,
আচ্ছা, এটা আমি দেখবো, বইটা কিন্তু এটাই লেখা আছে, বাট আমি কিন্তু ফর্মুলাতে এটাই লিখছি, বাট ফর্মুলায় এটা কিন্তু এটা, বইতে কিন্তু এটাই লেখা আছে, দিস রেশিও শোজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট অপারেটিং ইনকাম ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। এটা আমি একটু শিওর হয়ে নেব এই কথাটা। হ্যাঁ, রেশিওটা কিন্তু আমি এই ফর্মুলাটা কিন্তু এটা এইটাই। হ্যাঁ, বইতে কিন্তু এটাই লেখা আছে, দ্যাট রেশিও মিন্স পার্সেন্টেজ চেঞ্জ ইন নেট অপারেটিং ইনকাম ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। এটা আমি কিন্তু ফর্মুলা এটাই লিখছি, বাট ফর্মুলা কিন্তু এইটাই। হ্যাঁ, আর ফর্মুলা এটা মুখস্থ করে নিবে। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, আমি এটা একটু, এটা আমি আবার বলছি, এটা আমি একটু চিন্তা করে দেখবো এই লাইনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে কিনা দেখবো, বাট ফর্মুলা কিন্তু এটাই ঠিক আছে। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই নেট অপারেটিং ইনকাম। কোন একটা কোম্পানি যে কন্ট্রিবিউশন মার্জিন আমি পাবো, তার সাথে আমার রিলেশনশিপটা হচ্ছে আমার নেট অপারেটিং ইনকামের সাথে। ঠিক আছে, CM divided by NOI, net operating income in times আমি এটা পাচ্ছি। অরিজিনাল ডাটা, অরিজিনাল ডাটা যেটা ছিল, আমি আবার এটা তোমাদের বোঝানোর জন্য রিপিট করে দিলাম। তবে অরিজিনাল ডাটাতে আমার নেট কন্ট্রিবিউশন মার্জিন ছিল 1 লাখ টাকা, আর আমার প্রফিট হচ্ছে আমার NOI ছিল আমার এত, দ্যাট ইজ 5 টাইমস। আচ্ছা, এটা বের করার মানে কি? হোয়াট ডাজ ইট মিনস? RBC the degree of operating leverage is হচ্ছে 5 times. What does it means? এটা কি বোঝাচ্ছে? It means that with a degree of operating leverage 5, if RBC increases its sales by 10%, যদি RBC যদি 5% যদি বাড়ে, it sells by 10% যদি বাড়ে, the net operating income would increase by 10% by 5%, that is 50% বেড়ে যাবে। আমি যদি ওই ফর্মুলা অ্যাপ্লাই করি, যদি ডিগ্রি অফ অপারেটিং যদি আমি বাইর করি যে 5, ওর কোম্পানি ডিগ্রি অফ অপারেটিং হচ্ছে 5, এই 5 যদি আমি ডিফাইন করতে পারি, মার্কেট অ্যানালিস্টরা আছে, তারা যদি বলে যে সেলস আমার 10% বাড়বে, 12% বেড়ে যাবে ইন নিয়ার ফিউচার, তাহলে আমরা করবো কি 5টাকে ওই পার্সেন্টেজ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমি প্রফিট যে কত পার্সেন্ট বাড়বে সেটা আমি ফোরকাস্ট করতে পারবো। দেখো এখানে সিম্পলি আমি কিভাবে বের করছি, 10% ইন্টু 5, 50%। তার মানে ওরা বলতে পারছে যে 50% প্রফিট বাড়বে, কিন্তু এটা তো আমরা প্রুফ করে দেখাতে হবে, তাই না? এটা যে অ্যাকচুয়ালি যে বাড়ছে, প্রফিট যে বাড়বে, এটা প্রমাণটা কি? দেখো, পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস হচ্ছে 10%, ডিগ্রি অফ অপারেটিং হচ্ছে 5, সো পার্সেন্ট ইনক্রিজ ইন এত 50%, কিন্তু প্রুফ তো দেখাতে হবে, ভেরিফিকেশন অর দ্য প্রুফ। ঠিক আছে, এখানে দেখ আমি ইনকাম স্টেটমেন্টে বা ফিগার দিয়ে করছি। অ্যাকচুয়াল সেলস ছিল আমার 500 ইউনিট। ঠিক আছে, সেলস হচ্ছে আমার 500 ইউনিট, যদি যে 500 ইন্টু 500 এত, যে অরিজিনালটা ইনকাম স্টেটমেন্ট থেকে যদি ইনফরমেশন গুলো আমরা নেই, সেলস বেড়ে গেছে আমার কত? 10%। ঠিক আছে, যদি 10% বাড়ে, তাহলে 500 ইন্টু 10% হবে 550 ইউনিটস। ঠিক আছে, সো 550 ইউনিটস ইনটু সেলিং প্রাইস, দ্যাট মিনস 550 ইউনিটস ইনটু 500 হবে 2,75,000। ঠিক আছে, আর ইউনিট ভেরিয়েবল কস্ট রিমেইন দ্য সেম, সো 500 550 ইউনিটস 300 পাবা তোমরা 1,65,000। ঠিক আছে, সে কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি কত? এত। ঠিক আছে, ফিক্সড কস্ট রিমেইন দ্য সেম। এই যে আমার যে সেলস বেড়ে গেছে, কিন্তু বলা হয় না যে ফিক্সড কস্ট বেড়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট খাতে বেড়ে গেছে বা অন্য কোনো খাতে বেড়ে গেছে, বলা হয় নাই। সো আই এম অ্যাসিউমিং দ্যাট ফিক্সড কস্ট রিমেইনড ফিক্সড 80,000। সো আমার সেলস ইনক্রিজ করছে, প্রফিট ইনক্রিজ করছে কত? 30,000। দ্যাট মিনস আমার যদি ইনক্রিজ ইন সেলস হয় 10%, তাহলে প্রফিট ইনক্রিজ করছে কত? 30%। দ্যাট মিনস 10,000 টাকা প্রফিট বাড়ছে। ঠিক আছে, a 10% increase in sales from এত to এত results in a 50% increase in net operating income from এত to এত। আমি এই যে পার্সেন্টেজ 50% হচ্ছে, তার মানে এত to এত, এটা আমি পার্সেন্টেজ ফর্মে একটু করে দেখাই। হ্যাঁ, তো জাস্ট দেখলাম যে 30,000 টাকা বাড়ছে, এটা যে 50%, এটা কেমন করে হচ্ছে সেটা আমি একটু করে দেখালাম ইন পার্সেন্টেজ ফর্ম। ইনক্রিজ ইন নেট ইনকাম ইন পার্সেন্টেজ, সো ফর্মুলাটা কি হবে? ইনক্রিজ প্রফিট minus actual profit divided by actual profit.
মাল্টিপ্লাই বাই 100 সো ইনক্রিজ প্রফিট হচ্ছে আমার 30,000 মাইনাস 20,000 ডিভাইডেড বাই 20,000 ঠিক আছে মাল্টিপ্লাই 100 তাহলে হয়ে যাচ্ছে 50%। সুতরাং আমি পুরো ইনকাম স্টেটমেন্টটা আমরা যদি নাও করি পার্সেন্টেজ ফর্ম যদি আমরা নাও বের করি সিম্পলি ম্যানেজমেন্টের কাজ ম্যানেজমেন্ট যদি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বা অ্যাকাউন্টেন্ট যদি সিম্পলি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বের করতে পারে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে 5 যদি বের করতে পারে তার ইনক্রিজ সেলস যদি সে পায় যে 10% 12% শুধু মাল্টিপ্লাই করলেই তারা বলতে পারবে যে না প্রফিট কত বাড়তে পারে 50% বাড়তে পারে ঠিক আছে সেইভাবে তারা কি করবে নেক্সট তার অ্যাকশন নেবে যে আমি সেলসটা বাড়াতে চাচ্ছি বাড়াতে গেলে আমাকে কি অ্যাকশনটা করতে হবে ঠিক আছে তো এইটুকু গেলে আমার 5টা টেকনিক তা আমাদের কি করতে হবে কি জানো কোয়েশ্চেনে আমাদের এই কয়টা রিকোয়ারমেন্ট দিয়ে আমাদের কোয়েশ্চেনটা আসবে ঠিক আছে এইটার চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে যেটা নেক্সট ক্লাসে পড়াবো আর এইটুকু পর্যন্ত দেখো কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা প্রথমে পড়লাম কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ব্রেক ইভেন পয়েন্ট মার্জিন অফ সেফটি এন্ড মার্জিন অফ সেফটি রেশিও ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ঠিক আছে ঠিক আছে বুঝেছো এই 5টা ইয়ে জি ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে আর আমি এটাকে আবার একটু দেখে আমি আজকালের মধ্যে তোমাদেরকে এই লেকচার শিটটা দিয়ে দেব ঠিক আছে আর নেক্সট ক্লাসে কি করাবো সেটা আমি দেখবো ঠিক আছে আর এটার উপরে অবশ্যই ওয়ার্কিং মানে একটা অঙ্ক বা যা কিছু যা করার সাইড বাই সাইড দিয়ে করবো কারণ একটা তো মনে করো আমাকে তো রেডি করতে হবে স্ক্রিনে বোর্ডে একটা জিনিস করাই রেডি করতে হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে হয়ে যাবে এটা বাসায় আমার কর্নার রুগীও আছে যার জন্য একটু সমস্যা বলে গেছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম